শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা ভোটের আগে ফের আসাম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 20 ফেব্রুয়ারি থেকে 2 দিনের সফরে রাজ্যে এসে তিনি সীমান্ত উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন এবং কেন্দ্রীয় রিজার্ভ বাহিনীর বার্ষিক দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন। রবিবার গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কথায় সফরের প্রথম দিন অমিত শাহ বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরে পৌঁছবেন। সেখানে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের আওতায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি। এই প্রকল্পের লক্ষ্য সীমান্তবর্তী গ্রামগুলিতে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য জীবিকার সুযোগ বৃদ্ধি করা। দীর্ঘদিন ধরে এই সীমান্ত অঞ্চলের উন্নয়নকে গুরুত্ব দিয়ে আসছে কেন্দ্র। সেই প্রেক্ষিতেই এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন। সফরের দ্বিতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে এসে সিআরপিএফের বার্ষিক দিবসের প্যারেডে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে সিআরপিএফের বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজ, অস্ত্র প্রদর্শন এবং দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে ছত্তিশগড় ও কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় বাহিনীর ভূমিকা নিয়ে উপস্থাপনা থাকবে। নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এই সফরের অন্যতম লক্ষ্য রাজ্যের যুবকদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করা। তার কথায়, আসাম পুলিশের চাকরির জন্য রাজ্যের বহু যুবক আবেদন করেন, কিন্তু সিআরপিএফ এর ক্ষেত্রে সেই তুলনায় আগ্রহ কম দেখা যায়। আমরা চাই আরও বেশি সংখ্যক যুবক কেন্দ্রীয় বাহিনীতে যোগ দিন। এই উদ্দেশ্যে এনসিসি ক্যাডেটদের প্যারেডে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হবে, যাতে তারা নিরাপত্তা বাহিনীতে কর্মজীবন গড়ার বিষয়ে উদ্যোগী হন। এছাড়াও ধেমাজি জেলায় একটি সিআরপিএফ নিয়োগ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যেই ওই কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। নিয়োগ কেন্দ্র চালু হলে রাজ্যের যুবকদের জন্য কেন্দ্রীয় বাহিনীতে যোগদানের সুযোগ আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। একই সঙ্গে রাজ্য থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে প্রতিনিধিত্ব বাড়বে। উল্লেখযোগ্যভাবে এর আগেও গত 30 জানুয়ারি আসাম সফরে এসেছিলেন অমিত শাহ। সে সময় তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন এবং 2টি জনসভায় ভাষণ দেন। ঘন ঘন কেন্দ্রীয় নেতৃত্বের আসাম সফরকে ঘিরে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর প্রশাসনিক ও রাজনৈতিক দুই দিক থেকেই বিশেষ গুরুত্ব বহন করছে। অপরদিকে রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। আন্তর্জাতিক চাপ বা কোনো দেশের প্রত্যাশা সেই নীতিকে প্রভাবিত করবে না। রবিবার জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা কনফারেন্সে এমনই বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতা ঘিরে আলোচনা তুঙ্গে। তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রশাসনের কয়েকজন দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে ভারত, যদিও এই নিয়ে নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মিউনিখে জার্মান বিদেশমন্ত্রী জোহান উদফিলের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্কর বলেন, কৌশলগত বিষয়ে ভারত সবসময় স্বাধীন অবস্থান নিয়েছে। দেশের রাজনৈতিক পরিবর্তন হলেও সেই নীতিতে বদল আসেনি। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নীতির কথা মাথায় রেখে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখে। তিনি বলেন, স্বাধীন সিদ্ধান্ত নেওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কোনো চাপ বা চুক্তির কারণে আমাদের নীতি বদলাবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাশিয়ার তেল কেনা বা না কেনা সম্পূর্ণভাবে বাজারের পরিস্থিতি ও খরচের উপর নির্ভরশীল। তেল কোম্পানিগুলোই এই সিদ্ধান্ত নেয়, সরকার নয়। এর আগে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের দিকেই এগোচ্ছে ভারত। পাল্টা প্রতিক্রিয়া রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেন, সারা বিশ্বে কেবল ট্রাম্পই এমন দাবি করেছেন যে ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা থামাবে।
তবে ভারত কোনো আশ্বাস দেয়নি যে তারা রুশ তেল কেনা বন্ধ করবে। এদিকে এদিন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়ে জয়শঙ্কর G7 দেশগুলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। অপরদিকে বড়খলায় বিজেপির টিকিটের দৌড়ে 10 প্রত্যাশী। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান নিয়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বড়খলা আসনে। ডিলিমিটেশনের পর নবগঠিত এই আসনে বিজেপির অনেক বেশি প্রত্যাশী টিকিটের দৌড়ে রয়েছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপি নেতা তথা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী অজিত দাস সহ আরও কয়েকজন। বড়খলায় বিজেপির টিকিটের দৌড়ে রয়েছেন 10 জন। তারা হলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, অবলেন্দু দাস, অনুরাধা দেব, অজিত দাস, আশিস হালদার, বুলানাথ যাদব, ব্রজমণি সিং, মানব সিং, গীতন নাথ ও কঙ্কন নারায়ণ সিকদার। সেডর সম্পাদক ও বিজেপির বড়খলা মণ্ডল সাধারণ সম্পাদক হিসেবে বড়খলায় একটি পরিচিতি রয়েছে অজিত দাসের। বড়খলার বিভিন্ন সমস্যা নিয়ে সময়ে সময়ে স্থানীয় জনগণকে নিয়ে তাকে সরব হতে দেখা গেছে। সেডো সংস্থার মাধ্যমে এলাকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ সচেতন করতে নানা পরামর্শ দিয়েছেন। বর্তমানে বড়খলায় জোর জনসংযোগ চালিয়ে যাচ্ছেন অজিত দাস। এলাকার বিভিন্ন স্থানে জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে অন্যান্য প্রার্থী প্রত্যাশীরাও সমান তালে জনসমর্থন আদায়ের লক্ষ্যে সভা সমিতি করে চলেছেন বড়খলায়। বসেন এই কিশোর নাথ, অবলেন্দু দাস, অনুরাধা দেব, বুলানাথ যাদব, ব্রজমণি সিংহ, মানব সিং, গীতন নাথ, কঙ্কন নারায়ণ সিকদার ও আশিস হালদার। সবাই মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনসমর্থনের সবাই এগিয়ে রয়েছেন বলে দাবি করছেন। প্রতিদিন বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হচ্ছেন তারা। এছাড়াও নৈশ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়ে যুব সমাজকে কাছে টানার চেষ্টা করছেন অজিত দাস। এবার বড়খলায় বিজেপির টিকিট পাবেন বলে আশাবাদী তিনি। অপরদিকে লালা শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ডাক বাংলো আজ যেন সময়ের নির্মমতার প্রতীক। এক সময় যার বারান্দায় বিকেলের আলো পড়লেই তৈরি হতো রাজকীয় আবহ, সেই ভবন আজ জীর্ণ, অবহেলিত ও বিতর্কিত অবস্থায় দাঁড়িয়ে। 80 ও 90-এর দশকে মন্ত্রী বিধায়ক থেকে প্রশাসনের শীর্ষ কর্তাদের লালায় আগমনের নির্ভরযোগ্য ঠিকানা ছিল এই ডাক বাংলো। অতিথিশালার রান্নাঘর থেকে ভেসে আসত গরম ভাত, ডাল, তরকারির গন্ধ। উঠোনে চলত কর্মচাঞ্চল্য, বারান্দায় বসত বৈঠক। শুধু সরকারি অতিথিশালা নয়, এটি ছিল লালার পরিচয় ও গর্বের প্রতীক। উৎসবের দিনে ক্যাম্পাসে শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সামাজিক আড্ডায় মুখর থাকত গোটা প্রাঙ্গণ। কিন্তু 90-এর দশকের পর ধীরে ধীরে স্তীমিত হয় সেই প্রাণ চাঞ্চল্য। রক্ষণাবেক্ষণের অভাব, প্রশাসনিক উদাসীনতা ও দীর্ঘদিনের অবহেলায় ভবনটির অবস্থা ক্রমশ ভগ্নদশায় পর্যবসিত হয়েছে। দেয়ালের চুন খসে পড়ছে, ছাদের টিনে মরছে, জানালার কাঁচ ভাঙ্গা, সব মিলিয়ে এক করুণ চিত্র। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পাসের একাংশ বেদখল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে সেখানে বসছে মদের আসর ও নেশার আড্ডা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অশান্তির পরিবেশ। প্রায়শই চত্বরে পড়ে থাকতে দেখা যায় মদের বোতল ও আবর্জনা। এমনকি প্রাকৃতিক কাজ ছাড়ার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরে কি নেই এই অবস্থার কথা? ঐতিহ্যবাহী এই স্থাপত্য কি তবে ধীরে ধীরে বিলুপ্তির পথেই এগোচ্ছে? শহরের প্রবীণদের মতে ডাক বাংলো কেবল একটি ভবন নয়, এটি লালার ইতিহাসের অংশ। এখানে বহু গুরুত্বপূর্ণ বৈঠক ও সিদ্ধান্তের সূচনা হয়েছে। বহু অতিথি এই প্রাঙ্গণ থেকেই প্রথমবার লালাকে চিনেছেন। এখনো অনেক সচেতন নাগরিক চান দ্রুত সংস্কার করে নিরাপত্তা জোরদার করা হোক। আলো আধারির বদলে আবার আলোকিত হোক প্রাঙ্গণ। শিশুদের কোলাহলে ফিরুক প্রাণ। লালার মানুষ আজ উত্তর খুঁজছেন, ডাক বাংলো কি ফিরে পাবে তার হারানো গৌরব, নাকি অবহেলার অন্ধকারেই হারিয়ে যাবে এক সময়ের প্রাণকেন্দ্র? অপরদিকে ব্রহ্মপুত্রের তলায় হবে দেশের প্রথম সড়ক রেল টানেল। 18,662 কোটি ব্যয়ে গহপুর নুমলিগড় গ্রিনফিল্ড করিডোর।
ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে চলেছে আসামে। প্রায় 18,462 কোটি টাকা ব্যয়ে গহপুর থেকে নুমলিগড় পর্যন্ত 4 লেনের নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ ব্রহ্মপুত্র নদীর তলায় দেশের প্রথম সড়ক ও রেলপথের যুগ্ম টানেল। বর্তমানে নুমলিগড় থেকে গহপুর পৌঁছাতে প্রায় 240 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বিশ্বনাথ ও শিলঘাটের কাছে কালিয়াবুমরা হয়ে এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। নতুন করিডোর তৈরি হলে দূরত্ব ও সময় দুটি উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 4 লেনের এই অ্যাক্সেস কন্ট্রোল সড়ক নির্মাণে অনুমোদন দেয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ও প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ব্রহ্মপুত্রের তলায় নির্মিত এই যুগ্ম সড়ক রেল টানেল শুধু দেশের প্রথমই নয়, বিশ্বেও এটি দ্বিতীয়। প্রকল্পটি আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য এক গেম চেঞ্জার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মালবাহী পরিবহনের গতি বাড়বে, লজিস্টিক খরচ কমবে ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। এই করিডোর আসামের একাধিক অর্থনৈতিক, সামাজিক ও লজিস্টিক কেন্দ্রের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করবে। পরিকল্পনা অনুযায়ী 11টি অর্থনৈতিক নোড, 3টি সামাজিক নোড, 2টি পর্যটন কেন্দ্র এবং 8টি লজিস্টিক হাবের সঙ্গে সংযোগ স্থাপন হবে। পাশাপাশি 4টি প্রধান রেল স্টেশন, 2টি বিমানবন্দর ও 2টি অভ্যন্তরীণ জলপথের সঙ্গেও যুক্ত হবে এই প্রকল্প সম্পূর্ণ হলে কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম হবে। উত্তর পূর্বাঞ্চলে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার, শিল্প বাণিজ্যের সম্প্রসারণ ও বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ সুদৃঢ় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের চাবুয়া বিমানঘাঁটি থেকে উড়ান নিয়ে মোরানের কাছে যাত্রী সড়কের উপর নির্মিত প্রথম জরুরি অবতরণ ক্ষেত্র AC-130 যে বিমান অবতরণ করে নজির গড়েন। ডিব্রুগড় মোরান অংশে নির্মিত এই অবতরণ ক্ষেত্র যুদ্ধ বিমান ও পরিবহন বিমানের জরুরি অবতরণে সক্ষম। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।